অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত নোট ভার্বাল পাঠিয়ে দিল বাংলাদেশের কাছে। আজকে দুপুর 12টা 40-এ, একদম সময় ধরে বলছি, দুপুর 12টা 40-এ এই নোট ভার্বাল গিয়ে পৌঁছেছে বাংলাদেশ সরকারের হাতে এবং তাতে দেখা হয়েছে 22-23-24 আগস্টের মধ্যে যদি তারেক রহমান দিল্লি পৌঁছান তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হবে। আদারওয়াইজ এই বছর নরেন্দ্র মোদী যতটা ব্যস্ত আছেন আর উনি সময় দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে না। অর্থাৎ পুরো সিল মেরে দিল ভারত যে 3 দিন টাইম, 72 ঘন্টা তোমার দিলাম, তোমায় 3টে দিনের 72 ঘন্টা দিলাম। এই 72 ঘন্টার মধ্যে তোমরা যে কোনো একটা দিন আসতে পারো। দিনও মেনশন করে দেওয়া হয়েছে, মানে তারিখ মেনশন করে দেওয়া হয়েছে 22-23-24। তার আগে 21 তারিখ অবধি উনি বাড়ি ব্যস্ত থাকবেন, আর সেটাও হবে আধা ঘন্টার জন্য। বৈঠকটি হবে আধা ঘন্টার জন্য, সেটাও মেনশন করা আছে। এই যে আমি বরাবরই বলছিলাম না, কোনো হয়নি, বাজে কথা রটনা হচ্ছে যে হ্যাঁ এই হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। ভারত তার অবস্থানে পুরো আগের মতোই অবস্থানে ছিল যে এলে কথা হবে, না এলে কথা হবে না। এবং নোট অফ ভার্বালে একটা জিনিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে দেখতে গেলে 13 ক ধারা উপধারা 1 সেখানে পরিষ্কার বলা আছে যে মিলিটারি কোর্ট, ক্যামেরা ট্রায়াল এবং যদি সেক্ষেত্রে কোনো রকম মৃত্যুদণ্ডের ব্যাপার থাকে এবং আইন বহির্ভূত ভাবে যদি বিচার করা হয় তাহলে ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কোনো বন্দীকে প্রত্যর্পণ করবে না। আর শেখ হাসিনা তো বন্দী নয়। আরো একটা কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে হাদি প্রসঙ্গ। হাদি প্রসঙ্গে যেটা দেওয়া হয়েছিল যে হাদি আমাদের হত্যাকারীদের আমাদের হাতে দিন। নোট ভার্বালে এটা লেখা হয়েছে যে হাদিকে যে হত্যাকারীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নামী রাজনীতিবিদের, বাংলাদেশের রাজনীতিবিদের নাম জানা গিয়েছে। আর তাদের কি রোল, কি ছিল, কারা কাজে লাগিয়েছিল, সেগুলো এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই যতক্ষণ না পর্যন্ত এইগুলো পুরো মিটবে ততক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরও প্রত্যর্পণ করা হবে না। অর্থাৎ দুটি বিষয় পরিষ্কার জানিয়ে দেওয়া হলো। এক হচ্ছে তারেক রহমানের 22-23-24 এলে এসো, না এলে পরে তোমার গঙ্গা তিস্তার জলবন্টন চুক্তি জলে গেল, আর ভবিষ্যতের ব্যবসাগুলো জলে গেল। আর 2 নম্বর হচ্ছে হাদির হত্যাকারীদের এখনই আপনারা পাচ্ছেন না। এদিকে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি না খলিলুর রহমানের অবস্থা তো আগেই আপনাদের বলেছি আগের ভিডিওতে, না খলিলুর রহমান, না ওই যে আপনাদের আরেকজন উপদেষ্টা আছে তিনি, না শামা ওবায়েদ, কেউ না, নতুন একজন মুখপাত্র, তার নাম হচ্ছে KM শহীদুল হক। তাকে দিয়ে বলানো হয়েছে যে এখনো পর্যন্ত ভারতে যাওয়ার মতো, তারেকের যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। অর্থাৎ ভারতে আসবে না তারেক রহমান। কিসের অনুকূল পরিস্থিতি? পৃথিবীর সব নেতা আসছে, তারেক রহমান কে এমন হনু তিনি আসতে পারবেন না? আমি বলেছি না, মোদি ভয়, সার্জিও গোড়ের ভয়, এলে একবার টুটি চিপে ধরবে, তাই উনি কখনোই আসবেন না। তাতে দেশ জল পাক বা না পাক, খাবার পাক বা না পাক, ডিজেল তেল পাক না পাক, তারেক রহমানের বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলাদেশের মানুষের ভোগান্তি আরো বাড়লো। এরপরে আরো একটা খবর আছে, সেটা হচ্ছে সারা কুক, তিনি আজকে আমাদের দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করেন। প্রায় 1.5 ঘন্টা মতো তাদের মধ্যে কথাবার্তা হয়। এই লাঞ্চ ওখানে করেছেন উনি, 1.5 ঘন্টা মতো কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে তা জানা যায়নি। আর এই সারা কুকি কিন্তু নির্বাচনের আগে দিল্লি এসে 7 দিন পড়েছিলেন যাতে ভারতবর্ষ জামাতের সঙ্গে
একটু বোঝাপড়া করে নেয়। এই সারা কুক হচ্ছে জামাতের একটা মানে সমর্থনকারী। তা এখন মানে ওই যে আমাদের ট্রেড ডিল হওয়ার পর MI6 নিজেদের পাটা কিছুটা তুলেছে বাংলাদেশ থেকে। এখন যেটা ঠিক হয়েছে, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং ভারত এই 4টে রাষ্ট্র মিলে সুরক্ষার ব্যবস্থা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের ব্যবস্থা করবেন। প্রত্যর্পণ নয়, কিন্তু প্রত্যাবর্তনের ব্যবস্থা হবে। এবং এটাও ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বিমস্টেক এবং ব্রিক্সের সম্মেলন মিটে যাওয়ার পর এই সরকারের গদি যাবে। আজকে তারিখ দিয়ে আপনারা লিখে রাখতে পারেন, এই সরকারের একদম ক্লক ইজ টিকিং, যাকে বলে ডেজ আর নাম্বার, যেভাবেই বলেন না কেন, তারেক রহমান সরকারের ইতি পড়ে যাচ্ছে। আর আমার কথা যেটা বলেছিলাম, তাকে লন্ডনের টিকিট কাটার জন্য, লন্ডনের টিকিট আপাতত কাটার ব্যবস্থা ওনাকে করতে হবে, সেটা জোর করে হোক, আর নইলে পরে শেখ হাসিনার হাতে পড়েই হোক। এইবার কথা হচ্ছে, শেখ হাসিনা ফিরে গিয়ে তিনি নির্বাচনে লড়বেন, যদি জামাতি যদি পড়ে যায়, সরকারি যদি পড়ে যায়, প্রধানমন্ত্রী যদি পালিয়ে যায় এবং হুড়ুর করে যদি কিছু একটা অঘটন ঘটে যায়, অঘটন মানে বড় রকমের অঘটন, যেটার ইঙ্গিত আমি বহুদিন ধরে বলছিলাম, অঘটন যদি ঘটে যায়, তাহলে পরে এই সরকারের কেউ আর দেশে থাকবে না। সেক্ষেত্রে সরকার পড়ে যাবে। সরকার পড়ে গেলে একটা রাষ্ট্রপতির হাতে একটা অন্তর্বর্তী সরকার থাকবে, তারপর একটা নির্বাচন হবে এবং যে জিতবেন, যদি বিএনপি জেতে বিএনপি জিতবে, তারেক রহমান ছাড়া যদি বিএনপি জেতে তাহলে বিএনপি জিতবে, আর না হলে পরে শেখ হাসিনা জিততে পারে, শেখ হাসিনা জিতবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন। এটা মানে 2027 জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এতদিন ধরে এই যে ভারতে আসা নিয়ে এত কথাবার্তা, আর বারবার আমি কাউন্টার করে যাচ্ছি, না এরকম কোনো কথা হয়নি। আলটিমেটলি এই নোট অফ ভার্বাল কিন্তু আজকে একদম পরিষ্কার করে দিল যে ভারতবর্ষ আগে কোনো রকম কথা বলেনি, এবার একদম চূড়ান্ত ডেট ঠিক করে দিয়ে জানিয়ে দিল যে এর মধ্যে এলে বাবা এসো, না এলে তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো, আমরা বুঝে নেবো। আর শেখ হাসিনার দেশে ফিরে যাওয়ার ব্যাপারটুকু 4টে দেশ মিলে, আমি আগেও বলেছিলাম, ফ্রান্সের মধ্যে রয়েছে, ইউকেটা নতুন ঢুকলো, ফ্রান্স, আমেরিকা, ভারত 3জন একসঙ্গে আছে, রাশিয়া আছে। চীন কিন্তু আপত্তি করেনি, চীন কোনো সরকারিভাবে বিবৃতিও দেয়নি, সেটাও আমি আপনাদের বলেছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে 3টে ডেট, এলে এসো, না এলে বরাবরের মধ্যে বিদায় হোক। সারা খুব তিনি এখন পাল্টি খেয়েছেন, জামাতের দিক দিয়ে এসে পাল্টি খেয়ে তিনি এখন মানে সরকারের কথা শুনছেন, অর্থাৎ ব্রিটেনের কথা শুনছেন। ব্রিটেন পরিষ্কার বলে দিয়েছে যে আমরা ওনার হাসিনার পক্ষে, তার দেশে ফেরার পক্ষে, আর হাদির হত্যাকারীদের আপনারা পাচ্ছেন না। আর গঙ্গার জল, তিস্তার জল, চুক্তি ফুক্তি সমস্ত ভেসে গেল গঙ্গার জলে। এবার খাদ্য পানীয়ের কি হবে না হবে এবারে ভেবে দেখুন। আপনার সামা উপায়ের তো একদিকে বলে বেড়াবেন যে দিল্লিকে ঠিক করতে হবে, বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক চায়। আরে দিল্লিকে, বাংলাদেশকে ঠিক করতে হবে দিল্লির সঙ্গে কি সম্পর্ক চায়, উনি তো উল্টো বলেছেন। ওনাকে ঠিক, ওনাদের ঠিক করতে হবে ভারতবর্ষের সঙ্গে কি সম্পর্ক চায়। তা এইটা আমার হাতে এইমাত্র খবরটা এলো, ওই জন্য ছাড়তে আবার দেরি হয়ে গেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি ভারত সফরে যাচ্ছেন? হঠাৎ করে বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং ভারতের 2-1টি মিডিয়া এমন একটা ভাইব তুলেছে, তাদের মনে হচ্ছে যে তারেক রহমান হয়তো খুব সহসা ভারত সফরে যাচ্ছেন না। এ ব্যাপারে আগুনে ঘি ঢেলেছেন আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবিদার KM শহীদুল করিম। যখন এই পর্বটি করব ঠিক তখনই ঢাকা থেকে ফোন পেলাম, ঢাকার সময় বিকেল, তখন ঢাকায় ভারতের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ রাষ্ট্রদূত দুজন এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন। কি আলোচনা হয়েছে এই বৈঠকে, তারেক রহমান কি আসলেই ভারত যাচ্ছেন কিনা, মূলত এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকুন।
এবার যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনী প্রচারণায় তারেক রহমান কিন্তু ভারতের বিরুদ্ধে একটি টু শব্দ করেননি। অনেকেই ধারণা করেন যেহেতু তিনি ভারতের সাথে আপোষ করে বাংলাদেশে এসেছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছেন, তারই অংশ হিসেবে তারেক রহমান ভারতের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় কোনো কথা বলেননি। এর ফলে আমরা দেখেছি যে নির্বাচিত হবার পরে বিদেশি সরকারগুলোর মধ্যে ভারতই প্রথম তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে, তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং দীর্ঘদিন যে ভারতের ভিসা বন্ধ ছিল, বিশেষ করে ট্যুরিস্ট এবং আরো কয়েকটি ভিসা, সব ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভারত আশা করেছিল যে হয়তো বিএনপি তার ভারত বিরোধী পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। পাশাপাশি তাদের এটাও আশঙ্কা ছিল যে এটা কি তারেক রহমানের নির্বাচনী বৈতরণী পার হবার জন্য সাময়িক কোনো কৌশল ছিল। কিন্তু যতই দিন গেছে ততই ভারতের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে তারেক রহমান তার প্রদত্ত প্রতিশ্রুতিগুলি ঠিকমতো রাখছে না, যে কারণে ভারত কিন্তু বেশ কিছু বিষয়ে উদ্বিগ্ন। গত কয়েকদিন ধরে যেটা বলছি, আপনারা হয়তো জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে আসলে ভারত এবং বাংলাদেশের মধ্যে আলোচনা চলছিল এই যে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে। কিন্তু এর মধ্যে আইএসআই পন্থী একটি গ্রুপ এবং মিডিয়ার G4 তারা চায় না যে ভারতে তারেক রহমান এই মুহূর্তে সফরে যাক, এবং তারা নানা রকমের উদ্ভট তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছেন। যেমন আজকে যে সংবাদ সম্মেলনটি করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার শহীদুল করিম, তিনি বলেছেন যে সফরের আগে ভারত বাংলাদেশ সম্পর্কটা অনুকূল হতে হবে এবং তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদি হত্যার সন্দেহভাজন খুনিদের প্রত্যর্পণের কথা বলেছেন। আজকে বাংলাদেশ সময় দুপুর 12টা 40-এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি দীর্ঘ নোট ভার্বাল পাঠানো হয়েছে। এই নোট ভার্বালে খুব স্পষ্ট করে ভারত সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন তারা এই মুহূর্তে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবেন না, এমনকি হাদির সন্দেহভাজন আসামিদেরও তারা ফিরিয়ে দেবেন না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার প্রশ্নই ওঠে না এই কারণে, কারণ বাংলাদেশ ভারত বন্ধি প্রত্যর্পণ চুক্তির 11 পৃষ্ঠার 3 নম্বর অনুচ্ছেদের শেষখানে স্পষ্টভাবে লেখা আছে কোনো বিতর্কিত আদালত, কোনো ক্যামেরা ট্রায়াল, কোনো সামরিক আদালত, এইসব আদালতের বিচারের ক্ষেত্রে সাজাপ্রাপ্ত বন্দী বা আসামি বা যাই বলেন না কেন তাকে ফিরিয়ে দেওয়া হবে না। এবং যে আইসিটির সাজানো প্রহসনমূলক বিচারে শেখ হাসিনার সাজা দেওয়া হয়েছে, সেই আইসিটি, সেই বিচার প্রক্রিয়া সবই এতটাই বিতর্কিত যে ভারত এই প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। তাহলে কেন হাদি হত্যার আসামিদের ফেরত পাঠাবে না, সেই ব্যাখ্যাও কিন্তু এই নোট ভার্বালে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যাদের হাদি হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, ভারতে তারা পুলিশের কাছে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে ডক্টর ইউনূসের বেশ কয়েকজন উপদেষ্টার নাম উঠে এসেছে। এছাড়াও বাংলাদেশের আরো কিছু ভিআইপি মানুষের নাম উঠে এসেছে। ভারতের পক্ষ থেকে সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে হাদির আসামিদেরও ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এই নোট ভার্বালের পরেই কিন্তু এই শহীদুল করিম সাহেব এই সংবাদ সম্মেলনটি করেছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, তারেক রহমান ভারতে যাবেন কিনা এটি নিয়ে কে কথা বলবে? পররাষ্ট্র মন্ত্রী আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন, এরা কথা না বলে এই কোথাকার কোন শহীদুল করিম, যিনি আগে সম্ভবত ধর্ম মন্ত্রণালয়ে ছিল এবং যাকে জামাতি মতাদর্শের বলেই লোকজন জানে, তিনি এই বাংলু মিডিয়া এবং ভারতের দু একটা মিডিয়ার সাথে কণ্ঠ মিলিয়ে আজকে এই সংবাদ সম্মেলনে যেটা বলেছেন সেটা আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের সত্যের প্রতিফলন নয়। আজকেও আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এখন তারেক রহমান যাবেন কিনা, ভারতের কিন্তু বিশেষ করে 6টি ব্যাপারে
উদ্বেগ রয়েছে। ডক্টর ইউনূস তার 17 মাসের অবৈধ শাসনকালে তিনি আঞ্চলিক এবং বৈশ্বিক এমন কিছু কৌশলগত চুক্তি করেছেন যেগুলো পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে ভারতের বিরুদ্ধে যায়। তিনি ভারতের বিরুদ্ধে বলতে গেলে এক ধরনের জেহাদ ঘোষণা করেছেন। তার মধ্যে নির্বাচনের আগে আগে চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি এবং চট্টগ্রামে ড্রোন উৎপাদন কেন্দ্র করা হবে, এই ধরনের একটা চুক্তি কিন্তু ইউনূস করেছিলেন। এই চুক্তিটি নিয়ে ভারত উদ্বিগ্ন, বিশেষ করে ভারতের সীমান্তের মাত্র 100 কিলোমিটারের মধ্যে এই ড্রোন উৎপাদন কারখানা, এটি ভারতের জন্য স্বস্তিকর নয়। এছাড়াও ভারত তাদের যে শিলিগুড়ি যে চিকেন নেক, তার কাছাকাছি বাংলাদেশের ভেতরে কোনো বিতর্কিত সামরিক প্রজেক্ট হোক, এটা কিন্তু ভারত চায় না। এছাড়াও আরেকটা উদ্বেগের কারণ যে পশ্চিমবঙ্গ এবং আসাম সীমান্ত এলাকায় অধিকাংশ সংসদীয় আসনে জামাতের এমপিরা জয়লাভ করেছে। এটি ভারতের জন্য একটি চিন্তার কারণ। জামাত যতগুলো আসনে জয়লাভ করেছে তার 70% আসনই কিন্তু এই ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বরাবর, বিশেষ করে খুলনা, রংপুর এবং রাজশাহী। এছাড়া ভারত বাংলাদেশের কাছে স্থলপথে ট্রানজিট চায় যাতে তারা নেপাল এবং ভুটানে যেতে পারে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আগামী 21 থেকে 24 আগস্টের মধ্যে যদি তারেক রহমান ভারত সফরে না যান তাহলে এই বছরে আর এই তারেক রহমানের সফরের জন্য ভারতের কাছে কোনো তারিখ খোলা নেই। সুতরাং এখন তারেককে সিদ্ধান্ত নিতে হবে, যদি এই বছরে তিনি ভারত সফরে যান তাহলে এই 21 থেকে 24 আগস্টের মধ্যেই তাকে যেতে হবে। এর মধ্যে ঢাকা থেকে খবর পেলাম যে আজকে বিকালে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এবং ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠকের বিস্তারিতটা আমি এখনো পাইনি, সম্ভবত আমি পাবো রাত্রে এবং আগামীকাল আপনাদের জানাতে পারবো। কিন্তু প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি যে এই বৈঠকটি হয়েছিল মূলত শেখ হাসিনার ফেরার পরে বাংলাদেশে তার নিরাপত্তা নিয়ে। আপনাদের একটু জানিয়ে রাখি যে শেখ হাসিনার ফেরার পরে বাংলাদেশে তার নিরাপত্তার দায়িত্ব নেবেন আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং ভারত। এই 4টি প্রভাবশালী দেশ তারা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং তারেক রহমান যদি ভারতে যান, তিনি ভারত থেকে আসার পরপরই শেখ হাসিনার বাংলাদেশে আসার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এখন তারেক রহমান যদি না যান তাহলে কি হবে? আমি একটু ইতিহাসের কাছে যাব। 2013 সালের মার্চ মাসে সেই সময়ের ভারতের রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রণব মুখার্জির সাথে দেখা করবার জন্য বৈঠকের সময়, তারিখ সবকিছু ফাইনাল করা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বেগম খালেদা জিয়া সেই বৈঠকটি ক্যান্সেল করেছিলেন। তিনি বলেছিলেন যে তার নিরাপত্তার ঝুঁকি রয়েছে, কারণ ওই একই দিন আবার জামাতে ইসলাম হরতাল ডেকেছিল। খালেদা জিয়া বলেছিলেন যে তিনি যখন তার বাসার থেকে প্রণব মুখার্জির সাথে দেখা করতে হোটেলে যাবেন, যাওয়ার পথে হয়তো তাকে হত্যা করা হতে পারে, এরকম একটা খোড়া যুক্তি দেখিয়ে তিনি যাননি। কিন্তু এই যে ভারতীয় রাষ্ট্রপতির সাথে দেখা করেননি স্কেজুল ফাইনাল করেও, এটি কিন্তু ভারত ঠিক ভালোভাবে নেয়নি এবং পরবর্তীতে দেখা গেছে যে এর মাসুল 12 বছর ধরে বিএনপিকে দিতে হয়েছে। সুতরাং তারেক রহমান যদি এবার ভারতে না যান তাহলে তার মাসুলও হয়তো তাকে দিতে হবে। অলরেডি তারেক রহমান কিন্তু বুঝে গেছেন, জেনে গেছেন যে তার সরকার মেয়াদ কমপ্লিট করা তো দূরের কথা, আর খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন কিনা এবং মধ্যবর্তী নির্বাচন আসন্ন, এই খবরটা তিনি পেয়ে গেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আরো এক দফা ধোঁয়াশা বা অনিশ্চয়তা দেখা দিয়েছে। 16 আগস্ট দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়া দরকার, যার সাথে জড়িয়ে আছে দুটি বিষয়। তার এই ব্রিফিং এর পর তারেক রহমানের সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করল ঢাকা। তবে দৈনিক প্রথম আলো তাদের খবরে লিখেছে, তারেক রহমানের সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। এখনো দেশ দুটি সফরের দিনক্ষণ ঠিক করার বিষয়টি বিবেচনা করছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 16 আগস্ট বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হওয়ার কথা ছিল। তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এমন বক্তব্য উঠে আসায় কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কারণ বাংলাদেশ সরকার অনুরোধে দেশটির জ্বালানি সংকট মোকাবেলায় ভারত সরকার গত এক সপ্তাহে 7,000 টন ডিজেল পাঠিয়েছে। আবার বাংলাদেশের পক্ষ থেকে যে দুটি ইস্যুর কথা বলা হচ্ছে তার মধ্যে ওসমান হাদির খুনের দায়ে 2 অভিযুক্তকে তারেক রহমানের সফরের আগে হস্তান্তর করার তথ্য ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ সরকারের শীর্ষ ব্যক্তিদের জানিয়ে গিয়েছিল। আবার শেখ হাসিনার ইস্যুটিও যে শেষ পর্যন্ত ভারতের আদালতে গড়াবে তেমন খবরও এসেছে ভারতীয় গণমাধ্যমে। তাহলে প্রশ্ন হলো, তারেক রহমানের এই সফর নিয়ে আরো এক দফা কেন অনিশ্চয়তা তৈরি হলো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 14 আগস্ট বিবিসি বাংলার খবরের শিরোনাম ছিল তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত। 16 আগস্ট দৈনিক প্রথম আলোর খবরের শিরোনাম ছিল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি, তারিখ ঠিক হয়নি। একই দিন মানবজমিনের খবরের শিরোনাম ছিল প্রধানমন্ত্রীর ভারত সফর জানা যাবে আজ। মানবজমিনের এই খবরে বলা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর গত 10 আগস্ট দিল্লি গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হয়। নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে দীনেশ ত্রিবেদী শুক্রবার বিকেলে ঢাকায় ফিরে এসেছেন। মানবজমিনের খবরে দাবি করা হয়েছিল ফিরতি বার্তা নিয়ে 16 আগস্ট দিনের যে কোনো সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল দীনেশ ত্রিবেদীর। তাদের এই সাক্ষাতের পরেই জানা যেত তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন কি যাচ্ছেন না। কিন্তু এই সাক্ষাতের আগে প্রেস ব্রিফিং ডাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সাধারণত দিনের শেষ ভাগে এই ধরনের প্রেস ব্রিফিং করলেও 16 আগস্ট প্রেস ব্রিফিংটা করা হয়েছে আগে। সেই ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম বলেছেন তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলাপ আলোচনার মধ্যে ছিলেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। মুখপাত্র অভিযোগ করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট দিল্লিতে যেভাবে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কথা বলেছেন তাতে এই যোগাযোগ রক্ষা করার প্রক্রিয়ার পরিবেশ বিনষ্ট হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে তারা এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তারা মনে করেন এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা দরকার। এজন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে দুটি জিনিস চায়। 1, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য দণ্ডপ্রাপ্তদের প্রত্যর্পণের অনুরোধ ত্বরান্বিত করা এবং 2, শরীফ ওসমান হাদির অভিযুক্ত খুনিদের বাংলাদেশের কাছে দ্রুত হস্তান্তর করা। এখানে লক্ষণীয় বিষয় হলো শেখ হাসিনার ইস্যুটি ভারতের আদালতের কোনো বিষয় নয়। সেটিতে বাংলাদেশ সরকার সরাসরি প্রত্যর্পণের কথা বলেনি, বলছে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নিতে। অন্যদিকে ওসমান হাদির খুনের অভিযোগে যে 2 জন ভারতে গ্রেপ্তার আছে তাদের বিষয়টি ভারতের আদালতে বিচারাধীন, কিন্তু বাংলাদেশ বলছে তাদেরকে হস্তান্তর করতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই দুটো বিষয় বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে এবং বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে উত্তরের অপেক্ষায় আছে। লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন তারেক রহমানের সম্ভাব্য সফরটি নিয়ে 2 দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে, কিন্তু সফরের কোনো দিনক্ষণ নির্দিষ্ট হয়নি। বাংলাদেশ ও ভারতের প্রায় সব শীর্ষ গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল তারেক রহমানের সফর প্রায় নিশ্চিত। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রেস ব্রিফিং এর পর বিবিসি বাংলার খবরের শিরোনাম হলো তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করল ঢাকা। যদিও দৈনিক প্রথম আলোর খবরের শেষ 2টি অনুচ্ছেদে বলা হয়েছে ভিন্ন তথ্য। প্রথম আলো বলছে তারেক রহমানের এই রাষ্ট্রীয় সফর নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে। এ মাসের 3য় সপ্তাহে 2 দিনের সফর আয়োজনের জন্য সম্ভাব্য তারিখও এরই মধ্যে বাংলাদেশকে প্রস্তাব করেছে ভারত। এখন ওই তারিখের পরিবর্তে কাছাকাছি সময় সফরটির কথা ভাবছে বাংলাদেশ। তবে আগস্টের 3য় আর 4র্থ সপ্তাহের মধ্যে এ সফরের সূচি নিয়ে 2 দেশ আলাদা তারিখের বিষয়টি বিবেচনা করছে। ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরের প্রস্তুতি বিষয়ে প্রথম আলোকে এর তথ্য জানিয়েছে বলে খবরটিতে উল্লেখ করা হয়েছে। তবে কোনো দেশই গতকাল পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। যে 2টি ইস্যুর কথা তুলে ধরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা ভারত সরকারের জবাবের অপেক্ষায় আছেন, তার মধ্যে একটি হলো ওসমান হাদিকে খুনের দায়ে অভিযুক্ত 2 জনকে ফেরত দেওয়া। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে
তারেক রহমানের ভারত সফরের আগে ওসমান হাদিকে খুনের দায়ে অভিযুক্ত ভারতে গ্রেপ্তার হওয়া 2 আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। নর্থ ইস্ট নিউজের খবরে দাবি করা হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চিফ পরাগ জৈনের নেতৃত্বে 4 সদস্য বাংলাদেশ সফরে এসে গত 10ই আগস্ট তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলামের সাথে বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে ওই 2 অভিযুক্তকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তাহলে ওসমান হাদির খুনের দায়ে অভিযুক্তদের ফেরতের বিষয়টি 16ই আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন করে তুলল কেন? অন্যদিকে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতকে যে অনুরোধ করেছে সে বিষয়ে ভারত যাতে দ্রুত পদক্ষেপ নেয় সেটির কথা বলেছেন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ভারতের কাছে বাংলাদেশ সরকার এই অনুরোধটি গত 2 বছর ধরে করে আসছে। তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই একটি কথা বলে আসছে, সেটি হলো তারা অনুরোধটি আইনি ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে দেখছেন। তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারত সরকার নয়, শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবেন ভারতের আদালত। 16ই আগস্ট প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বলেছেন প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারতের আদালতই নেবে। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আর আদালতের প্রক্রিয়া যেটি প্রতিষ্ঠিত করতে হবে তা হলো যে অপরাধগুলোর অভিযোগ আনা হয়েছে সেগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ কিনা। আরেক কূটনৈতিক বলছেন, ঢাকা যে প্রত্যর্পণের অনুরোধ করছে সেটাকে দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক যোগাযোগ থেকে আলাদা করে দেখা সম্ভব নয়। এর অর্থ হলো শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া মানে তিনি কিভাবে ফিরবেন সে বিষয়টি নিয়ে 2 দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন চলছে। যদিও শেখ হাসিনা নিজেই ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে বিজয়ের মাস ডিসেম্বরে ফিরবেন এবং ফিরে আদালতে শরণাপন্ন হবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বাংলাদেশের পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে 2 দেশের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনি নথিপত্র যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, ভারতে কোনো আদালত যদি প্রত্যর্পণ সংক্রান্ত কার্যক্রম শুরু হয় তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই রায়কে একাধিক ভিত্তিতে চ্যালেঞ্জ করা হবে। ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যর্পণ চুক্তি আছে সেটির 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় কাউকে অপরাধী সাব্যস্ত ও দণ্ড দেওয়া হয়েছে বলে অনুমিত হলে তাকে ফেরত দিতে বাধ্য নয় কোনো দেশই। মানে এই চুক্তি অনুযায়ী রাজনৈতিক চরিত্রের অপরাধ বিবেচনা করা হবে না। এক্ষেত্রে ভারতের 1962 সালের এক্সট্রাডিশন অ্যাক্টের বিধান গুরুত্বপূর্ণ। আইনটিতে বলা হয়েছে, প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে পরিচালনার জন্য সিবিপি কাউন্সিলর, পাসপোর্ট ও ভিসা বিভাগ হলো সংশ্লিষ্ট নোডাল বা প্রধান দপ্তর। কোনো প্রত্যর্পণ চুক্তি বা ব্যবস্থার প্রাসঙ্গিক বিধান বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় বিষয়টি উপযুক্ত মনে করলে মামলাটি তদন্তের জন্য একজন ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যেতে পারে। আইনে বলা হয়েছে, প্রত্যর্পণ সংক্রান্ত তদন্ত শেষে যদি এক্সট্রাডিশন ম্যাজিস্ট্রেট মনে করেন বিদেশি রাষ্ট্রের করা প্রত্যর্পণ অনুরোধের সমর্থনে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য কোনো মামলা প্রতিষ্ঠিত হয়নি তাহলে তিনি অপরাধীকে অব্যাহতি দিবেন। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই আইনি প্রক্রিয়ার চূড়ান্ত জবাব আসতে বেশ সময় লাগবে। অবশ্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র 16ই আগস্ট প্রেস ব্রিফিং এ বলেছেন, প্রত্যর্পণের বিষয়ে ভারত যেন দ্রুত পদক্ষেপ নেয়। কূটনৈতিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটি কোন প্রক্রিয়া হবে তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার মধ্যে ভারত বাংলাদেশকে সাহায্য অব্যাহত রেখেছে। চলমান জ্বালানি সংকট মোকাবেলার জন্য গত 9ই আগস্ট বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রী ভারতীয় হাই কমিশনের কাছে বেশি পরিমাণে ডিজেল চেয়েছিল। পরদিনই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ডিজেল আসা শুরু করে। 10ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত 5 দিনে ভারত মোট 7,000 টন বা প্রায় 82,35,290 লিটার ডিজেল পাঠিয়েছে। বাণিজ্যিক সম্পর্ক পুরোপুরি ঠিক থাকার পরও নতুন করে তারেক রহমানের সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সূত্রগুলো বলছে,
ম্যাক্সিমালিস্ট বা কোনো সমঝোতা বা ছাড় না দিয়ে নিজেদের সব লক্ষ্য ও দাবি একবারে শতভাগ আদায়ের চেষ্টার অবস্থান থেকে সরে আসার বিষয়ে ঢাকা ও দিল্লি যে যার মতো চেষ্টা করে যাচ্ছে। আরেকটি পক্ষ মনে করে বাংলাদেশের সরকার ঘনিষ্ঠ একটি পক্ষ ভারত বিরোধী। সেই পক্ষটির কাছে নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে ও আপাতত বাংলাদেশ সরকারকে রয়ে সয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে, যে কারণে আরো এক দফা ধোঁয়াশার মধ্যে পড়ে গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।